হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আগে ক্লাসে 2022 এবং 2021 এবং 2023-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছিলাম, আজকে তেমনই একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ক্লাসে 2022 সালের এনএম পরীক্ষায় যে ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর এসেছিলো, প্রশ্নগুলো এসেছিলো, অর্থাৎ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এবং শিফট 1 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আবারও বলছি, 2022 সালে যে দুটো শিফটের পরীক্ষা হয়েছিল, তা শিফট 1-এর ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা কোনো কোশ্চেন বুঝতে না পারলে বলবে। এখানে শুধুমাত্র কোনটা উত্তর আমরা সেই ক্লাসগুলো করব। তো এবং এই ক্লাসটির ডেসক্রিপটিভ ক্লাস আমি পরে তোমাদেরকে প্রোভাইড করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা ক্লাসটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। তো শুরু করছি আজকে ক্লাসটি। দেখো, ভালো করে বুঝতে হবে। 41 নম্বর কোশ্চেন বলছে, মনে করো, কি মনে করতে বলছে, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল। তাহলে ওই তাপমাত্রায় জলে ওই লবণের দ্রাব্যতা কত? ঠিক আছে? তো কী বলছে, মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল। তাহলে ওই তাপমাত্রায় জলে ওই লবণের দ্রাব্যতা কত? ক্লিয়ার? তো উত্তর হচ্ছে 40। উত্তর কত হবে? 40। বোঝা গেল? এবার দেখো কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42-এ বলছে, নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণী নামগুলির সঠিক সজ্জাক্রম বা সামঞ্জস্য নির্ণয় করো। ফার্স্টে কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে CaO, তারপরে NaOH, CaCl2, তারপরে HNO3। তো বলছে যে এই যে বাঁ দিকটা আছে এর সাথে ডান দিকটাকে আমাকে মেলাতে হবে। তো দেখো CaO এটি একটি ক্ষারক, তারপরে NaOH এটি একটি ক্ষার, CaCl2 এটি একটি লবণ, আর HNO3 নাইট্রিক অ্যাসিড একটি হচ্ছে অ্যাসিড। তো অপশান বি হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? পরেরটা কোশ্চেন নাম্বার 43 বলছে, অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28। কত? যথাক্রমে কত? 32 ও 28। 32 আর 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? উত্তর হচ্ছে 22.4 লিটার। উত্তর কত? 22.4 লিটার। বোঝা গেল এইটুকু? কোশ্চেন নাম্বার 44-এ দেখো বলছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতা ও আয়তন ও চাপ V1 ও P1 হয় এবং T2 পরম উষ্ণতায় V2 ও P2 হয়, তবে নিচের কোন সমতুল্যতা সমীকরণটি সঠিক? তোমরা সবাই জানি, এটা ক্লাস 10-এর বইয়ে দেওয়া আছে, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। বোঝা গেল? এবার 44-এ দেখো বলছে যে বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে কী বিন্দু বলা হয়? বোঝা গেল কোশ্চেনটা বলছে যে বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটি গোলীয় দর্পণে পড়ল, প্রধান অক্ষ বরাবর আপতিত, প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কী বলা হয়? ফোকাস বলা হয়। বোঝা গেল? এবার 46 বলছে, মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f। তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপর ঠিক 2f দূরত্বে একটি বস্তুকে রাখলে সেটি কেমন দেখাবে? উত্তর কেমন দেখাবে, তাই না? উত্তর হবে হচ্ছে, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে? অবশিষ্ট প্রতিবিম্ব। অপশান ডি। বোঝা গেল? পরে 47 বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বল সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার কি হয়? স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি শূন্য।
স্থিতিশক্তি সর্বাধিক গতিশক্তি শূন্য? স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি সর্বাধিক, না স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হবে? তো এক্ষেত্রে কী উত্তর হবে? এক্ষেত্রে উত্তর হবে যে তার কোনটা শূন্য বলো? এক্ষেত্রে হবে হচ্ছে স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য। কি? স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? বলটা কিন্তু উপরে ছুড়ে দিই, উপরে ছুড়ে কী হচ্ছে? স্থিতিশক্তি সর্বাধিক মানে সবচেয়ে উপরে চলে যাচ্ছে, আর গতিশক্তি কি শূন্য নেমে আসছে, তাই না? পরে 48, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কার্বন, সোডিয়াম, আর্গন আর নিকেল। এর মধ্যে কোনটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? উত্তর হচ্ছে আর্গন। বোঝা গেল? 49, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি কী? যে দুর্গন্ধযুক্ত গ্যাসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। কী নাম? হাইড্রোজেন সালফাইড। পরে 50 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? কোনটি একটি আয়নীয় যৌগ? উত্তর হচ্ছে NaCl। এটা কি? সোডিয়াম ক্লোরাইড। NaCl কি? সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। 51 নম্বর কোশ্চেন সঠিক উত্তরটা নির্বাচন করো। একটি লাল রঙের লাল বর্ণের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপর দিকে কেমন হবে? তাহলে এক্ষেত্রে অপর দিকে একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে, তাই না? কারণ লাল রঙ যাচ্ছে তো সাদা রঙ যাচ্ছে না, সাদা রঙ গেলে বিন্যাসও করা তৈরি হতো, একটি মাত্র পটি পাওয়া যাবে। বোঝা গেল? চলো পরে, তাহলে পরের কোশ্চেনে কী বলছে? একটি ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে এবং 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল বের করতে হবে। ধরে নাও ছাত্রী এবং সাইকেলের মোট ভর হচ্ছে 50 কিলো। ছাত্রী এবং সাইকেলের মোট ভর কত? 50 কিলো। তো এই অঙ্কটা তোমাদেরকে আমি পরে একটা ছোটো ভিডিওর মাধ্যমে করে দেবো। তো এখানে উত্তর হবে কত? এখানে উত্তর হচ্ছে 100 নিউটন। 100 নিউটন। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। ক্লিয়ার? পরে 53, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি কী হয়? যদি বস্তুর ওজন ও প্লাবতা সমান হয়। বস্তুর ওজন এবং প্লাবতা দুটোকে সমান হতে হবে, তাহলেই কিন্তু ভাসমান অবস্থায় হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান। ঠিক আছে? 54, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি হিলিয়াম পরমাণুতে কী আছে? একটি হিলিয়াম পরমাণুতে কী আছে নির্বাচন করতে বলেছে। তাহলে এক্ষেত্রে হিলিয়াম পরমাণুতে কী আছে? প্রোটন আছে 2টি, নিউট্রন আছে 2টি। যদি প্রোটন 2টি থাকে তো ইলেকট্রনও 2টি আছে। প্রোটন 2টি, নিউট্রন 2টি, ইলেকট্রনও 2টি আছে। কারণ প্রোটন 2টি মানে ইলেকট্রনও 2টি, কারণ প্রোটন আর ইলেকট্রন সমান হবে। বোঝা গেল? পরে 55, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ওজন, ভর, ক্ষেত্রফল, সময়। এক্ষেত্রে ভর আর ওজন, এই ওজনকে না আর একটা নামে বলা হয় ভার। ভার বা ওজন। ঠিক আছে? তো এই ওজনটা হচ্ছে একটা কী রাশি? ভেক্টর রাশি। ভর না, কিন্তু ভর একটা স্কেলার রাশি, কিন্তু ভার আবার ভেক্টর রাশি, আকার আছে। ঠিক আছে? মনে রেখো, কিন্তু আসতে পারে পরীক্ষায় স্কেলার এবং ভেক্টরের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা আসে। এবার আমরা আসবো ক্যাটাগরি 2। তাহলে এই ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি 1 বোঝা গেল, 2022 সালের যে কোশ্চেনগুলো এসেছিলো। এবার ক্যাটাগরি 2 এর কোশ্চেনে আলোচনা করব। দেখো 56 নম্বর, 56 দাগে বলা আছে যে 100 গ্রাম ভরের একটি বস্তু। কোশ্চেন নাম্বার 56, ক্যাটাগরি 2। এক্ষেত্রে একের অধিক উত্তর হবে, তাই তো? তো এখানে বলছি দেখো, 100 গ্রাম ভরের একটি বলকে ভূমি থেকে সোজা ঊর্ধ্বমুখে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে 375 মিটার উচ্চতায় বলটির বেগ কত হবে? কী বের করতে বলেছে? বলটির বেগ বের করতে বলেছে আর ত্বরণ বের করতে বলেছে। ধরে নাও অভিকর্ষ ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে উত্তর হবে বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ঊর্ধ্বমুখে ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি? বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর নিম্নমুখে ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে অপশান এ আর বি এই দুটো হচ্ছে সঠিক উত্তর 56-এ। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 57, যখন কোনো গায়ক ও আনুষঙ্গিক বাদ্যযন্ত্র বাদকরা একই সুরে গায় ও বাজায় তখন কীরকম হয়? বলছে যে যখন কোনো গায়ক ও আনুষঙ্গিক বাদ্যযন্ত্র যখন বাদকরা একই সুরে গায় ও বাজায় তখন কেমন হবে, তাই না? এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 57-এর বি, উদ্ভূত সমস্ত শব্দ তরঙ্গই মূল সুর একই হবে। উদ্ভূত সমস্ত শব্দ তরঙ্গের মূল সুর একই এবং উহাদের মধ্যে অবস্থিত অন্যান্য কম্পাঙ্কের
শব্দ তরঙ্গগুলির প্রকৃতি বিভিন্ন রকম। বুঝতে পারো? দুটো পার্থক্য কিন্তু বুঝতে ভালো করে। বলছে উদ্ভূত সমস্ত শব্দ তরঙ্গগুলি মূল সুর এক, আর উহাদের মধ্যে অবস্থিত অন্যান্য কম্পাঙ্কের শব্দ তরঙ্গগুলির প্রকৃতি বিভিন্ন রকমের। পরে 58 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান 4 গুণ বৃদ্ধি পেতে পারে? মহাকর্ষ বলের মান কি 4 গুণ বৃদ্ধি পেতে পারে? কোন ক্ষেত্রে হবে? এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে যদি কোনো একটি বস্তুর ভর 4 গুণ বৃদ্ধি পায়, এটা ঠিক। তারপরে যদি দুটিরই ভর দ্বিগুণ বৃদ্ধি পায়, এটাও ঠিক। যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব অর্ধেক হয়, এটাও ঠিক। 59 নম্বর কোশ্চেন, ওজন W গ্রাম ও প্রতিটি ধার L সেমি বিশিষ্ট একটি ফাঁপা ও পাতলা ধাতব ঘনককে একটি পরিষ্কার জলাধারে আস্তে ছেড়ে দেওয়া হলে নিচের কোন কোন উক্তিগুলি সঠিক হবে? তাহলে এক্ষেত্রে কোন উত্তরটা সঠিক হবে? এক্ষেত্রে সঠিক হবে হচ্ছে অপশান বি। অপশান বিতে কী আছে, যে ডাব্লু অর্থাৎ ওজনটা এল কিউব। এল কিউব মানে কী দেওয়া আছে? এল কিউব মানে ধার দেওয়া আছে, ওজন আর ধার। ওজনটা হচ্ছে ধারের কিউবের থেকে ছোট হবে, অর্থাৎ ঘনকটি ডুবে যাবে। ঘনকটি কী হবে? ডুবে যাবে। আর কি হতে পারে? আর হবে হচ্ছে ওজনটা ঘনকের ধারের কিউব অর্থাৎ কিউবের সমান হবে, তবে ঘনকটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। একটা হচ্ছে যদি ছোট হয় ধারের থেকে, ধারের কিউবের থেকে ডুবে যাবে, আর যদি সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। পরে 60 নম্বর কোশ্চেন, দেখো একটা লেখচিত্র দেওয়া আছে। একদিকে দেওয়া আছে কি? একদিকে দেওয়া আছে টাইম, একদিকে দেওয়া আছে কি? ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে কী বলছি, একদিকে কী দেওয়া আছে? একদিকে দেওয়া আছে ডিস্টেন্স, একদিকে দেওয়া আছে টাইম, আর এক্স আর ওয়াই দেওয়া আছে, আর টি দেওয়া আছে সময়। ক্লিয়ার? তো এই ছকেতে কী করতে হবে? বলছে এক্স ও ওয়াই দুটি বস্তুর মধ্যে সময় এবং দূরত্বের লেখচিত্র। দূরত্ব আর সময় লেখচিত্র দেওয়া আছে। নিচে কোন উক্তিগুলি সঠিক হবে? এক্ষেত্রে কোন উত্তরটা সঠিক? উত্তর হচ্ছে ওয়াই সমবেগে চলে। ওয়াই কি সমবেগে চলে। আর একটা কি, T1 সময়ের পরে ওয়াই এর বেগ এক্সের বেগের থেকে বেশি হবে। T1 সময়ের পরে ওয়াই এর বেগ এক্সের বেগের থেকে বেশি হবে। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের, যেগুলো ভৌতবিজ্ঞানে 2022 সালে শিফট 1-এ এসেছিলো। তার সম্পূর্ণ সমাধান আজকে আমরা এই ক্লাসে করে দিলাম। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। সবাই ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার যেহেতু বেশি দেরি নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।